সব ধর্মের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। যুক্তরাষ্ট্রের লুইভিলে লাখো মানুষের ঢল। হিলারির বিরুদ্ধে ইসলামী মৌলবাদকে সমর্থনের অভিযোগ ট্রাম্পের। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হলে হুমকির মুখে পড়বে নারী অধিকার, পাল্টা অভিযোগ সাবেক ফার্স্ট লেডি। আইএসের কাছ থেকে লিবিয়ার তেল সমৃদ্ধ শহর সিরতের বন্দর এলাকা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর। ইরাকের ফাল্লুজায় জঙ্গি হামলায় নিহত 30। এবং তেল আবিবে হামলার জেরে এবার 3 দিনের জন্য পশ্চিম তীর বন্ধ ঘোষণা। ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশাধিকার রহিত করার সিদ্ধান্তকে অবৈধ বলল জাতিসংঘ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজম। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের শহর লুইভিলে সমাহিত হলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন পূর্ব বিদায় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। যুদ্ধ ও আগ্রাসন বিরোধী মানবতাবাদী এই বক্সিং কিংবদন্তিকে চিরবিদায় জানাতে নামে মানুষের ঢল। মোহাম্মদ আলীর ইচ্ছা অনুযায়ী 2 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে মুসলিম রীতিতে জানাজা পড়ানো হয়, আর দ্বিতীয় দিনের দাফন অনুষ্ঠানটি ছিল বিশ্বজনীন আয়োজন। বিশ্ব নেতা ও শত শত মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় সর্বধর্মীয় অনুষ্ঠানে। এই শহরে জন্ম বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর। শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত স্থানের পাশ দিয়ে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় তার লাশ। সকাল থেকেই তাই লুইভিলের রাস্তার দুধারে ভক্তদের ভিড়। মোহাম্মদ আলীর কফিন বহনকারী গাড়ির বহর রাস্তা ধরে এগিয়ে চলছিল। তখন আলী আলী ধ্বনিতে মুখরিত হয় চারদিক। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কেভ হিলের কবরস্থানে সমাহিত হন বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। 2 দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার মুসলিম রীতিতে মোহাম্মদ আলীর জানাজা পড়ানো হয়। জানাজা পরিচালনা করেন বার্কলি মুসলিম লিবারেল আর্টস স্কুল ও জয়তুনা কলেজের প্রতিষ্ঠাতা জায়েদ শাকির। এতে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, সঙ্গীত শিল্পী ইউসুফ ইসলাম সহ বিশিষ্টজনরা। আর দ্বিতীয় দিন আয়োজন করা হয় সর্বধর্মীয় প্রার্থনার। এতে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বক্সার মাইক টাইসন, অভিনেতা উইল স্মিথ ছাড়াও বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ। এ সময় মোহাম্মদ আলীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান অনেকেই। গেল 3রা জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন। মৃত্যুর কয়েক বছর আগেই মোহাম্মদ আলী নিজের জানাজা ও দাফনের পরিকল্পনা করে রেখেছিলেন। নিজেকে বিশ্ব নাগরিক ভাবতেন তিনি। তাই বৈশ্বিক পরিচয় এবং মুসলিম আত্মপরিচয়ের সম্মেলন ঘটল তারই দাফনে। জাহিদুর রহমান, সময় সংবাদ। বক্সিংয়ের দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীর বিদায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানান ওবামা। এতে মোহাম্মদ আলীকে তার যুগের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা এমন একজন ব্যক্তিত্বকে হারিয়েছি যার জন্য আফ্রো আমেরিকানরা গর্ববোধ করতে পারে। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জীবন থেকে বারাক ওবামা নিজেও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। Not just all the fans around the world who drew such inspiration from Muhammad Ali, but most importantly to his family, to Lonnie and the kids and everybody who I know is celebrating a life during. ভারতের ওড়িশায় মোহাম্মদ আলীর স্মরণে বালি দিয়ে তার ভাস্কর্য তৈরি করেছেন দেশটির বিখ্যাত শিল্পী সুদর্শন পাটনায়ক। কিংবদন্তি মুষ্টিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার পুরী সমুদ্র সৈকতে এই ভাস্কর্য তৈরি করা হয়। এ ট্রিবিউট টু মোহাম্মদ আলী লেখা এই দৃষ্টিনন্দন ভাস্কর্যটি দেখতে এদিন পুরী সৈকতে জড়ো হন দর্শনার্থীরা। মোহাম্মদ আলীর ভাস্কর্যের সঙ্গে বালি দিয়ে তার 2টি গ্লাভসও তৈরি করেন শিল্পী পাটনায়ক।
ভাস্কর্যটি তৈরি করতে 2 থেকে 3 টন বালি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। নিজেকে মোহাম্মদ আলীর ভক্ত উল্লেখ করে পটনায়ক বলেন, প্রিয় এই মানুষটিকে এভাবে শ্রদ্ধা জানাতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। শিল্পী সুদর্শন পটনায়ক বিভিন্ন সময়ে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা বিষয় ও ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে খ্যাতি অর্জন করেছেন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভূমধ্য সাগরে কয়েক দফা অভিযানে 3000-এরও বেশি অবৈধ অভিবাসী উদ্ধার। বাধ্য হয়ে অনৈতিক পথ বেছে নিচ্ছে গ্রিসে আটকে পড়া অভিবাসীদের অনেকে। ইসলামী মৌলবাদের প্রতি হিলারির সমর্থন রয়েছে অভিযোগ করে তাকে প্রেসিডেন্ট পদের অযোগ্য বললেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের নারী বিদ্বেষকে আবারও সামনে এনে হিলারি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের নারী স্বাস্থ্য ও নারী অধিকার হুমকিতে পড়বে। শুক্রবার ওয়াশিংটনে দুটি ভিন্ন সমাবেশে পরস্পরের সমালোচনা করেন। এরই মধ্যে প্রয়োজনীয় ডেলিগেট সংগ্রহ করা দুই দলের সম্ভাব্য এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। এদিকে শুক্রবার রয়টার্স প্রকাশিত জরিপে ভোটারদের সমর্থনে ট্রাম্পের চেয়ে 11% ভোটে এগিয়ে আছেন হিলারি। গর্ভপাতের পক্ষে হিলারির অবস্থানের প্রতিবাদ জানিয়ে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করে কিছু মানুষ। এদিন প্ল্যান্ড প্যারেন্টহুড নামে নারী স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি সংগঠনের সমাবেশে যোগ দেন হিলারি। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ স্বাধীনচেতা নারী গর্ভপাতের পক্ষে হলেও রক্ষণশীলরা এর বিরোধী। সমাবেশে হিলারি নারী স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি রক্ষণশীলদের সমালোচনা করেন। এ বিষয়ে ট্রাম্পের অবস্থান যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নারীর বিপক্ষে উল্লেখ করে হিলারি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে গর্ভপাতকে অবৈধ করার যে ঘোষণা দিয়েছেন তা নারী অধিকারের লঙ্ঘন। এ ব্যাপারে নারীদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেন হিলারি। Donald Trump would take us in the wrong direction on so many issues we care about. অর্থনৈতিক ন্যায় বিচার, শ্রম অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো বাদ দিয়ে ট্রাম্প নারীদের গর্ভপাতের বিপক্ষে কথা বলছেন। এটা পুরোপুরি নারীদের সিদ্ধান্তের বিষয়। নারী স্বাস্থ্য নিয়ে কথা বলা কিংবা নারী অধিকার সীমিত করতে ট্রাম্পের যে পরিকল্পনা তা অবশ্যই ঠেকাতে হবে। Or mocks a reporter with disabilities. ডেমোক্রেট দলের প্রভাবশালী সিনেটর এলিজাবেথ ওয়ারেনের সঙ্গে শুক্রবার বৈঠক করেন হিলারি। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটদের দলীয় ঐক্য সংহত করতেই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এই সিনেটরের সঙ্গে বৈঠক বলে জানিয়েছে রয়টার্স। এদিন ওয়াশিংটনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক সমাবেশে যোগ দিয়ে হিলারিকে সমর্থন করায় সিনেটর এলিজাবেথ ওয়ারেনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইসলামী মৌলবাদের প্রতি হিলারির সমর্থন রয়েছে, তাই তিনি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন না। হিলারি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও মন্তব্য করেন এ ধনাঢ্য ব্যবসায়ী। She wants a 500% increase in Syrian refugees to come. হিলারি যুক্তরাষ্ট্রে সিরীয় শরণার্থীদের প্রবেশের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে উগ্রপন্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আইন শৃঙ্খলা হুমকিতে ফেলবে। শরণার্থীদের পেছনে যে অর্থ ব্যয় হবে তা দিয়ে যুক্তরাষ্ট্রে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা উচিত। We have to use the money to take care of our poorest Americans. এদিকে নির্বাচনী জরিপ সংস্থা ইপসোসের চালানো নতুন এক জরিপের ফলাফল শুক্রবার প্রকাশ করেছে রয়টার্স। জরিপ অনুযায়ী ট্রাম্পের চেয়ে হিলারির প্রতি জনসমর্থন আগের চেয়ে বেড়ে আবারও 2 অঙ্কে পৌঁছেছে। 46% সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 11% ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ার দামেস্কে দক্ষিণ উপকণ্ঠে জোড়া হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। এদিকে জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে দেশটির দারায়া শহরে ত্রাণ পৌঁছার পরপরই শুক্রবার সেখানে সরকারি বাহিনী ব্যারেল বোমা হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে এতে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। বিদ্রোহী অধ্যুষিত এলাকাটির বাসিন্দাদের বরাতে বিবিসি জানায়, ত্রাণবাহী গাড়িবহর থেকে অধিবাসীদের খাদ্য এবং ওষুধপত্র সরবরাহের সময় অন্তত 28টি ব্যারেল বোমা ফেলা হয়। এতে ত্রাণ সরবরাহ কার্যক্রম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ বিষয়ে সরকারি বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। বিদ্রোহী নিয়ন্ত্রিত দারায়া শহরটি 2012 সাল থেকে সিরিয়ার সরকারি বাহিনী অবরোধ করে রেখেছে। বৃহস্পতিবার সেখানে জাতিসংঘ রেড ক্রিসেন্টের অন্তত 9টি ত্রাণবাহী গাড়ি পৌঁছায়। আইএস নিয়ন্ত্রিত লিবিয়ার তেল সমৃদ্ধ শহর সির্তের বন্দর এলাকার দখলে নিয়েছে লিবিয়ার সরকারি বাহিনী। এ সময় আইএসের আত্মঘাতী হামলায় নিহত হয়েছে 11 সেনা সদস্য। এদিকে ইরাকের ফাল্লুজায় আইএসের হামলায় নিহত হয়েছে অন্তত 30 জন বেসামরিক নাগরিক।
এর মধ্যে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার মানবিজ শহরে আইএসের প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করেছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। রাস্তায় নেচে গিয়ে আনন্দ প্রকাশ করলেন সিরিয়ার মানবিজের বাসিন্দারা। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স আইএস সদস্যদের বিতাড়িত করেছে এমন খবরে শুক্রবার এই উল্লাসে মাতেন তারা। আইএসের প্রধান রুট হিসেবে ব্যবহার হয়ে আসা মানবিজ থেকে তুরস্ক সীমান্তগামী সর্বশেষ পথটি বিচ্ছিন্ন করা হয় শুক্রবার সকালে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন সমর্থন পুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এর সদস্যরা ওই এলাকাটি আগে থেকেই চারদিক থেকে ঘিরে রেখেছিল। আইএস বিরোধী চলমান অভিযানে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য লাভের দাবি করেছে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার নতুন ঐক্য সরকার। তেল সমৃদ্ধ শহর সিরতে সম্মুখ যুদ্ধে পিছু হটলেও আইএস এর আত্মঘাতী হামলায় শুক্রবারই নিহত হয়েছে 11 সেনা সদস্য। আইএস এর শক্তিশালী এই ঘাঁটিকে দখলমুক্ত করতে গেল মে মাসে অভিযান শুরুর পর প্রাণ হারালো শতাধিক সেনা সদস্য, আহত হয়েছে আরও 500 জন। ইরাকেও কোণঠাসা হয়ে পড়েছে আইএস সদস্যরা। উত্তরাঞ্চলের বসির এলাকার একটি গ্রাম থেকেও পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়া অব্যাহত অভিযানে ফাল্লুজার আরও অভ্যন্তরে সরকারি বাহিনী প্রবেশ করতে সক্ষম হলেও শুক্রবার স্থানীয় উপজাতি অধ্যুষিত দুটি এলাকায় আইএসের হামলায় নিহত হয়েছে 30 বেসামরিক নাগরিক। যৌথ বাহিনীর বিমান অভিযানে পর্যুদস্ত আইএস সদস্যরা এখন সুড়ঙ্গে লুকিয়ে প্রাণ বাঁচাতেই ব্যতিব্যস্ত রয়েছে। তবে পদাতিক বাহিনীর সদস্যরা এগিয়ে যাওয়া শুরু করলে সুড়ঙ্গ থেকে বের হয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করছে তারা। পাল্টাপাল্টি হামলার ঘটনায় চরম দুর্ভোগ নেমে এসেছে স্থানীয় অধিবাসীদের জীবনে। আমরা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি। ক্ষুধায় আমার সন্তান মরতে বসেছে, অথচ আমার করার কিছুই নেই। আমি জানি না কি করে তাদের জন্য খাবার সংগ্রহ করব। এদিকে জঙ্গি গোষ্ঠী আইএস এর প্রধান আবু বকর আল বাগদাদি মার্কিন বিমান হামলায় আহত হয়েছেন। গেল শুক্রবার ইরাকের এক টেলিভিশনে প্রচারিত এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি সামরিক বাহিনীর কর্মকর্তারা। জাহিদুর রহমান, সময় সংবাদ। আইএসের জল্লাদ হিসেবে পরিচিত জিহাদি জনের আসলেই মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার এবং ব্রিটেনের তথ্য কমিশন আইসিও। ব্রিটিশ নাগরিক জিহাদি জন ওরফে মোহাম্মদ এমওয়াজি এখনও জীবিত থাকতে পারে বলেও ধারণা করছে তারা। পেন্টাগনের পক্ষ থেকে গত বছর নভেম্বরে এমওয়াজির মৃত্যু সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তাতে তার নিহত হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না বলে জানায় ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় ও আইসিইউ। বিবিসির পক্ষ থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রিটিশ তথ্য কমিশনের কাছে এমওয়াজির ব্যক্তিগত বিভিন্ন তথ্য চাওয়া হলে উভয়ের পক্ষ থেকেই তা দিতে অস্বীকৃতি জানানো হয়। একই সঙ্গে ইলেকট্রনিক তথ্য প্রকাশ করা হলে এমওয়াজি জীবিত থেকে থাকলে তার প্রতি অন্যায় করা হবে বলেও জানানো হয়। 4 ইসরায়েলি হত্যার জেরে পশ্চিম তীর শুক্রবার থেকে 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। তবে চিকিৎসা এবং আল আকসা মসজিদে নামাজ পড়ার জন্য আসতে দেওয়া হবে ফিলিস্তিনিদের। এদিকে 2 ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 4 ইসরায়েলি নিহত হবার ঘটনা পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে 83,000 ফিলিস্তিনির প্রবেশাধিকার রহিত করার সিদ্ধান্তকে সমষ্টিগত শাস্তি বলে মন্তব্য করে একে অবৈধ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। পবিত্র রমজান শুরুর পর প্রথম জুমার নামাজে অংশ নিতে হাজারো ফিলিস্তিনি শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদে যান। ইসরায়েলি বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জুমার নামাজ আদায় করেন তারা। অন্যান্য বছরের চেয়ে এবছর কড়াকড়ি অনেক বেশি। আল আকসা মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি। এখানে নামাজ পড়া আমাদের অধিকার, আর এজন্য আশেপাশের পরিস্থিতি স্বাভাবিক রাখা দরকার, কঠোর নয়। তেল আবিবে গত বুধবার 2 ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 4 ইসরায়েলি নিহত হবার ঘটনার জের ধরে জেরুজালেমের পশ্চিম তীর শুক্রবার থেকে 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। তবে চিকিৎসা এবং আল আকসা মসজিদে শুক্রবার নামাজ পড়ার জন্য ফিলিস্তিনিদের যেতে দেওয়া হবে। তবে শুধুমাত্র 45 বছরের বেশি বয়সের পুরুষ এবং সব বয়সী নারীদের ক্ষেত্রেই প্রবেশাধিকার প্রযোজ্য। 4 ইসরায়েলি হত্যার ঘটনার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে 83,000 ফিলিস্তিনির প্রবেশাধিকার বাতিল করার যে সিদ্ধান্ত ইসরায়েলি কর্তৃপক্ষ নিয়েছে একে সমষ্টিগত শাস্তি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা জাইদ রাদ আল হুসেইন। আন্তর্জাতিক আইনে এরকম সমষ্টিগত শাস্তি অবৈধ বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, এ পদক্ষেপ ফিলিস্তিনিদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করবে। এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জো আইসবাকের বলেছেন, যুক্তরাষ্ট্র তেল আবিব
সরকারকে ফিলিস্তিনিদের ওপর নমনীয় হওয়ার যে আহ্বান জানিয়েছে তা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। শুক্রবার প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থীদের আটক ও দেশ থেকে বের করে দেওয়ার উদাহরণ দিয়ে একে মার্কিন সরকারের দ্বিমুখী আচরণ হিসেবে উল্লেখ করেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। জাতিসংঘের কালো তালিকা থেকে সৌদি জোটকে বাদ দেওয়া ইস্যুতে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এই ইস্যুতে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা হলেও প্রথমবারের মতো নীরবতা ভাঙল পশ্চিমা বিশ্ব। শুক্রবার ফরাসি পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়, কালো তালিকার নাম অন্তর্ভুক্তি ও প্রত্যাহারের বিষয়ে সৌদি আরব কিংবা জাতিসংঘ কোনো পক্ষকেই সমর্থন দেবে না তারা। ইয়েমেনে চলমান অভিযানে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি জোটকে কালো তালিকাভুক্তির এক সপ্তাহের মাথায় তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় ও প্রত্যাশিত চাপের সম্মুখীন হয়ে সৌদি জোটকে কালো তালিকা বাদ দিতে বাধ্য হওয়ার কথা জানান জাতিসংঘ মহাসচিব। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অন্তত 16 জন সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। তুরস্কের সামরিক বাহিনী জানায়, শুক্রবার হাক্কারি প্রদেশের দাগলিসা এলাকায় সামরিক বাহিনী 2 দফা বিমান হামলা চালায়। এতে পিকেকের 10 সদস্য নিহত হয়। একই দিন ভান প্রদেশে সেনা অভিযানে আরও 3 জন পিকেকে যোদ্ধা নিহত হয়। অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে দেশটির পুলিশ ও গোয়েন্দা ইউনিট হাকিবেকির পাশের এলাকার একটি বাড়িতেও অভিযান চালায়। দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 3 পিকেকে যোদ্ধা নিহত ও 4 জন আহত হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গত বছরের জুলাই মাসে সুর শহরে এক বোমা হামলায় 30 জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুর্কি সরকার পিকেকে বিরোধী অভিযান শুরু করে। আফগানিস্তানের কাবুলে অপহৃত ভারতীয় ত্রাণকর্মীকে উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার। অপহৃত ত্রাণকর্মী জুডিথ ডি সুজা পশ্চিমবঙ্গের কলকাতার নাগরিক। জুডিথ ডি সুজাকে বৃহস্পতিবার অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি গত 1 বছর ধরে আফগানিস্তানে আন্তর্জাতিক সংস্থা আগা খান ফাউন্ডেশনের উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। এরই মধ্যে জুডিথের বোনের সঙ্গে কথা বলে তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের পশ্চিমবঙ্গে বিষাক্ত ফল খেয়ে অন্তত 50 শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার রাজ্যের শিলিগুড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, শহরের একটি এলাকায় বেশ কয়েকটি ফলের গাছ কেটে ফেলা হলে সেখানকার বেশ কয়েকটি শিশু ওই ফল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বমি ও পেটে ব্যথা নিয়ে ওইসব শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিষক্রিয়া থেকেই শিশুগুলো অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানান হাসপাতালের চিকিৎসকরা। ফল গাছগুলোতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও বিষ দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভারতের বিমানবাহী রণতরী INS বিক্রমাদিত্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এক নৌসেনা সদস্য সহ 2 জনের মৃত্যু হয়েছে। নিহত অন্যজন বেসামরিক কর্মী বলে জানায় NDTV। শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের কারওয়ার নৌঘাটিতে রণতরীটির মেরামত চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম জানায়, পয় নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি পাইপ মেরামতের সময় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়লে 4 জন অচেতন হয়ে পড়েন। পরে তাদের মধ্যে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়। অন্য 2 জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 20 তলা ভবনের সমান উঁচু এই রণতরীটির একেবারেই নিচের অংশে মেরামত চলছে। এর আগে বেশ কয়েকবার ভারতীয় নৌবাহিনীর রণতরীতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন নেপালের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কমল থাপা। শুক্রবার নয়াদিল্লিতে বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাঠমান্ডু সবসময় চীনের চেয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশি আগ্রহী। জাতিগত সাংস্কৃতিক কারণে ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক বলে মন্তব্য করেন কমল থাপা। মদেশী সম্প্রদায়ের বিক্ষোভ আমলে নিয়ে নেপাল সরকার তাদের অধিকার সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে জানান নেপালি পররাষ্ট্রমন্ত্রী। নেপালের সংবিধান সংশোধনের পর ভারতীয় সীমান্তবর্তী মধীশীদের বিক্ষোভের জেরে গত কয়েক মাস ধরেই নেপাল ভারত সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। ভারত মধীশীদের বিক্ষোভে মদত দিচ্ছে বলে অভিযোগ করে নেপাল। ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার 27 জন প্রতিনিধি নির্বাচনে 7টি প্রদেশে ভোট গ্রহণ চলছে।
স্থানীয় সময় সকাল 9টায় ভোট নেওয়া শুরু হয়। বিকেল 4টার দিকে ভোট গ্রহণ শেষে আজকের মধ্যেই ফল ঘোষণা হতে পারে বলে জানায় গণমাধ্যম। এরই মধ্যে 8টি অঙ্গরাজ্য থেকে উচ্চকক্ষের 30 জন প্রতিনিধি দ্বারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 27 আসনের কিছু আসনে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেস দলীয় প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। জুন থেকে আগস্টের মাঝামাঝি সময়ে রাজ্যসভার 57 জন প্রতিনিধি অবসরে যাওয়ার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 245 সদস্য বিশিষ্ট রাজ্যসভায় বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সর্বোচ্চ 70 আসন ধরে রেখেছে। প্রাদেশিক ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা সদস্যরা ఉచ్చకక్ష రాజ్యసభ ప్రతినిధి నిర్వాచনে ভোট দিয়ে থাকেন। కాంగ్రెస్ తరపున జయరాం రమేష్ రాజస్థాన్లోనూ ఆసక్తికర పోల్ కొంది 160 మంది। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের লাইভ কনসার্টে গুলি, মার্কিন কণ্ঠশিল্পী নিহত, হামলাকারীর আত্মহত্যা। পরমাণু উপকরণ বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে যোগ দিতে যুক্তরাষ্ট্রের সমর্থনের অপেক্ষায় না থেকে অন্য দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই সপ্তাহের শুরুতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এতে পাকিস্তানের যোগদানের আবেদন জোটের সব সদস্য দেশের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পাকিস্তানের এই জোটে যোগদানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এককভাবে কিছু করার নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার। এদিকে এনএসজিতে যোগদানে সমর্থন পেতে পাক প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ শুক্রবার মেক্সিকো ও ইতালি সরকারকে ফোনে অনুরোধ করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম। পরমাণু ব্যবস্থার উন্নয়নে 48 জাতির এই জোটে দীর্ঘদিন থেকে যোগদানের চেষ্টা করে আসা ভারতের প্রতি সম্প্রতি সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সমর্থন জানায়। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া জানায়, চীনের বিরোধিতা সত্ত্বেও এনএসজিতে যোগ দিতে ভারতের চেষ্টা অব্যাহত থাকবে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার উপর দাবি জানিয়ে ফিলিপিন্স আন্তর্জাতিক সালিসি আদালতে যে মামলা করেছে তাকে একতরফা এবং অবৈধ বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। একে তিনি বৈধতার ছদ্মবেশে রাজনৈতিক প্ররোচনা বলেও মন্তব্য করেন। দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষ ঐক্যমতে পৌঁছেছে বলে জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। 12তম জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর্যালোচনায় তিনি একথা জানান। দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতের বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এদিকে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্স এবং মার্কিন নৌবাহিনী বার্ষিক যৌথ মহড়া পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে সঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি নিহত হয়েছেন। হত্যার পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। ফ্লোরিডার অরল্যান্ডোতে এক কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় গুলি করা হয় 22 বছর বয়সী শিল্পীকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাকে গুলি করার পর বন্দুকধারী আত্মহত্যা করায় হত্যার কারণ সম্পর্কে কিছু ধারণা করতে পারছে না পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গীত প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠান দ্য ভয়েসের সাবেক প্রতিযোগী গ্রিমি 2014 সালে দ্য ভয়েসের 6ষ্ঠ পর্বে 3য় স্থান অধিকার করেন তিনি। ভূমধ্যসাগরে কয়েক দফা অভিযান চালিয়ে গেল 2 দিনে 3000-এর বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। এ সময় 2 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার ইতালি ও লিবিয়ার মধ্যবর্তী রুটে কয়েক দফা অভিযান চালিয়ে 15টি ভাসমান নৌযান থেকে 3050 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2টি নৌযান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়। এদিকে জার্মানির অভিবাসী বিরোধী দল অল্টারনেটিভ ফর ডুয়েচল্যান্ড এএফটি এর নেতা অভিবাসীদের ইউরোপে না আসার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। গত বছর বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক 11 লাখ অভিবাসীকে আশ্রয় দিয়েছে জার্মানি। যুদ্ধ থেকে জীবন বাঁচাতে অথবা দারিদ্র্য পীড়িত দেশ থেকে উন্নত জীবন যাপনের আশায় গত কয়েক বছর ধরে লাখ লাখ মানুষ ইউরোপ পাড়ি জমানোর চেষ্টা করছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেকে গ্রিস পৌঁছালেও জার্মানি বা উত্তর ইউরোপের কোনো দেশে প্রবেশ করতে পারেনি তারা। এই অবস্থায় গ্রিসে আটকে পড়া অভিবাসীরা খরচ চালাতে বেছে নিচ্ছে বিভিন্ন ধরনের অবৈধ পথ। এমনি ভয়াবহ চিত্র উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।
জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাবার আশায় গত কয়েক বছরে গ্রিসে পৌঁছেছে বহু অভিবাসী। আশা ছিল সেখানে গিয়ে গড়বে তাদের স্বপ্নের ভবিষ্যৎ। তবে বলকান রুট বন্ধের পর গ্রিসের এথেন্সের বিভিন্ন শিবিরে আটকা পড়ে প্রায় 60,000 অভিবাসী। স্বপ্নভঙ্গের পাশাপাশি তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে তাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অনেকে বেছে নিচ্ছে পতিতাবৃত্তির মতো নানা অবৈধ পথ। এথেন্সের কেন্দ্রের এই পেডিয়ন টুয়ারেস পার্কে হেঁটে গেলে চোখে পড়বে মাদক ব্যবসায়ী ও পতিতাদের বিচরণ। কিছু ইউরো আয় করার জন্য তরুণ অভিবাসীরা এ পথ বেছে নিয়েছে। এমনই একজন ইরানের নাগরিক 25 বছর বয়সী আজাদ জানালেন, তার জার্মানি যাওয়ার স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে। এখন ফিরে যেতে চায় নিজ দেশে, আর এজন্য মানব পাচারকারীদের দিতে হবে 400 ইউরো। সে কারণে এই অবৈধ পথ বেছে নিয়েছে। আমার আর কোনো উপায় নেই। আমি জানি এটা ঠিক না, এর জন্য আমার অনেক মন খারাপও হয়। কেবল আজাদই নয়, এ পার্কে গেলে নজরে পড়বে তার মতো আরো অনেক তরুণ অভিবাসীর, যাদের অনেকে হয়তো এখনো পেরোয়নি 20-এর কোঠা। অনেক সময় ভয় হয়, তারপর আমার মায়ের কষ্টের কথা মনে হয়। এর মাধ্যমে অন্তত কিছু অর্থ উপার্জন করতে পারছি। এ প্রাচীরের পেছনে আটকা পড়ে আছে অনেক তরুণ অভিবাসী। অনেক সময় অপরিচিত স্থানীয় ও সমাজকর্মীরা তাদের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে। আমাদের কাছে অনেকেই সাহায্য চাই। আমরা কয়েকজনকে হয়তো সাময়িকভাবে অর্থ দিয়ে সহায়তা করতে পারি, কিন্তু স্থায়ীভাবে তাদের কোনো সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। গ্রিস হয়ে ইউরোপে গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও ব্যর্থতা, হতাশা গ্রাস করে ফেলছে এখানকার তরুণ অভিবাসীদের। এই পরিস্থিতিতে আর কোনো উপায় না পেয়েই তরুণ প্রজন্ম বাধ্য হয়ে বিভিন্ন অবৈধ পথে অর্থ উপার্জন করছে, কাটাচ্ছে দুর্বিষহ জীবন। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে সমর্থন বেড়েছে বলে ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত নতুন এক জরিপ উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত জরিপ অনুযায়ী ব্রেক্সিটের পক্ষে 10% বেশি ব্রিটিশের সমর্থন রয়েছে। জরিপে অংশ নেয়া 55% নাগরিক যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ইইউতে থাকার পক্ষে রয়েছেন মাত্র 45% সমর্থন। নতুন এ জরিপের ফলে 23 জুন গণভোটের আগে ব্রেক্সিটের পক্ষে প্রচারণা গতি পাবে বলে জানান ব্রিটিশ গণমাধ্যম। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও তার মন্ত্রিসভার বড় অংশ ইইউতে থাকার পক্ষে হলেও কয়েকজন মন্ত্রী ও বিরোধী নেতা ব্রেক্সিটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসলে যুক্তরাজ্যের ঐক্য ভেঙে পড়তে পারে বলে এই জরিপ প্রকাশের একদিন আগে সতর্ক করেছিলেন সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও স্যার জন মেজর। এছাড়া ইইউ ছাড়লে ব্রিটেনে অন্তত 3 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিছুদিন নিয়মিত টহলের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস পোর্টার কৃষ্ণ সাগরে প্রবেশ করে। এ জাহাজ থেকে কিছুদিন আগেই নতুন মিসাইল প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে বলে উদ্বিগ্ন মস্কো। জুলাইয়ে ন্যাটো সম্মেলনের আগে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের সঙ্গে পাল্লা দিতে এ শক্তি মোতায়েন করা হয় বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। এতে রাশিয়ার অনুমোদন নেই বলেও জানানো হয়। এই অবস্থায় নতুন কোনো মার্কিন যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে প্রবেশ করলে কড়া জবাবের হুঁশিয়ারি দেওয়া হয় রাশিয়ার পক্ষ থেকে। কিছুদিন আগেই রাশিয়াকে হুমকি হিসেবে ধরে ন্যাটোর ইতিহাসে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকটি দেশের 31,000-এরও বেশি সেনা অংশ নেয়। এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। গেল বছর অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির দিক দিয়ে সৌদি আরবকে টেক্কা দিয়েছে রাশিয়া। বিশ্বের জ্বালানির বাজার বিষয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের পরিসংখ্যান বলছে, অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিতে গেল বছর শীর্ষে ছিল রাশিয়া। গেল বছর দৈনিক 6,70,000 ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে শীর্ষে ছিল ইরান ও সৌদি আরব। অন্যদিকে ইউরোপে জ্বালানির আমদানি বেড়ে দাঁড়িয়েছে দৈনিক 5,90,000 ব্যারেল। এর মধ্যে ইউরোপের চাহিদার 35 থেকে 37% জ্বালানি তেলই রপ্তানি করেছে রাশিয়া। সৌদি আরবের তুলনায় বেড়েছে রাশিয়ার জ্বালানি তেলের উত্তোলনও।
যুক্তরাজ্যের জ্বালানি খাতে কর্মী ছাঁটাই চলতি বছরের শেষ নাগাদ 1,20,000 পৌঁছাতে পারে। 2015 সালে এ খাতে কর্মী ছাঁটাই হয়েছে অন্তত 84,000। চলতি বছর আরও 40,000 কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের তেল গ্যাস সংস্থা। 2014 সালে যুক্তরাজ্যের তেল ও গ্যাস সংশ্লিষ্ট খাতগুলোতে কাজ করত 4,53,000 কর্মী। 2016 সালে শেষ দিকে তা 3,30,000 নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বর্তমানে 2014 সালের তুলনায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি জ্বালানি তেল। এই দরপতনে ক্ষতিগ্রস্ত হয়েই খরচ কমাচ্ছে জ্বালানি উত্তোলক ও রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। ভিয়েতনামে নিখোঁজ এক ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহের সন্ধান পেয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। গত শনিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ফান সিপান মাউন্টেন এলাকায় নিখোঁজ হন 23 বছর বয়সী ব্রিটিশ নাগরিক এইডেন ওয়েব। তার বান্ধবী জানান, নিখোঁজের পরপরই ওয়েব তাকে ফেসবুকে মেসেজ পাঠিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে হাঁটুতে মারাত্মক ব্যথা পাওয়ার কথা জানান। এরপর তার আর কোনো খোঁজ না পেয়ে তিনি কর্তৃপক্ষকে জানালে ওয়েবকে খুঁজতে বিশেষ অভিযানে নামে সীমান্তরক্ষী বাহিনীর শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবী দল। প্রায় এক সপ্তাহের অভিযান শেষে শুক্রবার ফানসিপান মাউন্টেন এলাকার একটি ক্যাবল কার রুটের কাছ থেকে ওয়েবের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভিয়েতনামে পৌঁছেছেন ওয়েবের পরিবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, শুক্রবার লস অ্যাঞ্জেলেসের হাউথর্ন এলাকায় একটি 2তলা ভবনের উপর বিধ্বস্ত হয় বিমানটি। বিধ্বস্তের পর 1 ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে বিমানের পাইলট সহ 2 জন নিহত হয়। তবে এই দুর্ঘটনার পর ওই ভবন ও এর আশপাশের কারো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত করবে রাষ্ট্রীয় বিমান কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে মৌসুমী ঝড় এবং অব্যাহত বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে টানা বৃষ্টিতে ভূমিধসের পাশাপাশি বন্যার পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শহর। এতে এখন পর্যন্ত অন্তত 23 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার একদিনেই প্রদেশটির রোংজিয়াং অঞ্চলে প্রায় 162 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বন্যায় সেখানকার বেশ কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে দেশটির আরেক প্রদেশ রোজিয়াংয়েও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া প্রদেশটির তাইশুন, ন্যানিং, লিউগু সহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। বন্যা কবলিতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। পাকিস্তানের করাচিতে একটি মসজিদের বাইরের ছাউনি ভেঙে পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শহরের কেন্দ্রে অবস্থিত উসমান মসজিদে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের বাইরে অবস্থিত অস্থায়ী ধাতব ছাউনি হঠাৎ ভেঙে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই 5 মুসল্লি। ছাউনিটি নবনির্মিত সিমেন্টের একটি পিলারের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। নির্মাণের ত্রুটি থাকায় পিলারটি ভেঙে পড়ার কারণেই এর সঙ্গে যুক্ত ছাউনিটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে 555 দিন কাটিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের 25 বছর বয়সী তরুণ স্ট্যান লার্কিন। সম্প্রতি সফলভাবে তার হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছে। তার আগ পর্যন্ত নকল হৃদযন্ত্রের ভরসায় টিকে ছিলেন তিনি। 2014 সালে লার্কিন ও তার ভাই ডমিনিকের শরীরে হৃদযন্ত্র অচল করার রোগে আর ভিডি ধরা পড়ে। সে বছরই মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাঙ্কেল হৃদকেন্দ্র 2 ভাইয়ের শরীরে কৃত্রিম হৃদয় সচলকারী যন্ত্র সিনকার্ডিয়া বসিয়ে দেয়। রোগীকে হাসপাতালে শুয়ে থাকা থেকে রেহাই দিতে অস্ত্রোপচারের আগ পর্যন্ত এই যন্ত্রটি ব্যবহার করতে হয়। লার্কিন এই কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে স্বাভাবিক চলাফেরার পাশাপাশি বাস্কেটবল খেলাও চালিয়ে গেছেন। অবশেষে এক ব্যক্তি লার্কিনকে তার হৃৎপিণ্ড দান করে গেলে সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়। 1.5 বছর পর সিনকার্ডিয়া বহন করা থেকে মুক্তি মেলে লার্কিনের। ছোট ভাই ডমিনিকের অস্ত্রোপচার তার আগেই সম্পন্ন হয়েছিল। মুরগি দান করার মাধ্যমে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে দরিদ্রতা দূর করার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন বিল গেটস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক পোল্ট্রি কর্মসূচির উদ্বোধনকালে তিনি আফ্রিকার গরিব মানুষদের পোল্ট্রি ব্যবসায় উদ্বুদ্ধ করতে 1 লাখ মুরগি দান করার প্রতিশ্রুতি দেন।
মুরগির দ্রুত বংশবৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগ কম হওয়ায় মুরগি বিক্রি ও ডিমের ব্যবসা করে অধিক মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে। এতে সহজেই ওই দেশের গরিব মানুষগুলো ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে বলে জানান মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা। এই শিল্পে নারীদের সম্পৃক্ততায় থাকায় সমাজে তাদের অবস্থান শক্তিশালী হবে। জাতিসংঘের হিসাব অনুযায়ী উত্তর আফ্রিকার 41% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই হার কমিয়ে আনতে উত্তর আফ্রিকায় মুরগি প্রতিপালনের হার 5% থেকে বাড়িয়ে 30% করার তাগিদ দেন বিল গেটস। তিনি বলেন, একটি পরিবার 5টি মুরগি পালন করে বছরে $1000 আয় করতে পারেন। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। সব ধর্মের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। যুক্তরাষ্ট্রের লুইভিলে লাখো মানুষের ঢল। হিলারির বিরুদ্ধে ইসলামী মৌলবাদকে সমর্থনের অভিযোগ ট্রাম্পের। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হলে হুমকির মুখে পড়বে নারী অধিকার, পাল্টা অভিযোগ সাবেক ফার্স্ট লেডি। আইএসের কাছ থেকে লিবিয়ার তেল সমৃদ্ধ শহর সিরতের বন্দর এলাকা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর। ইরাকের ফাল্লুজায় জঙ্গি হামলায় নিহত 30। এবং তেল আবিবে হামলার জেরে এবার 3 দিনের জন্য পশ্চিম তীর বন্ধ ঘোষণা। ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশাধিকার রহিত করার সিদ্ধান্তকে অবৈধ বলল জাতিসংঘ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।